হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2009 সালে মুক্তিপ্রাপ্ত একটি এপিক অ্যাপোক্যালিপটিক ডিজাস্টার মুভি 2012 নিয়ে, যেটি 2012 সালের পৃথিবী ধ্বংসের একটি ভবিষ্যৎবাণী থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে। মানে সত্যি যদি আমাদের পৃথিবী কোনোদিন ধ্বংস হয়, তাহলে মানবজাতি কিভাবে তার মোকাবিলা করতে পারে বা কিভাবেই বা মানবজাতির অস্তিত্ব রক্ষা করা যায়, সেটাই এই মুভিতে তুলে ধরা হয়েছে। তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। মুভির শুরুতেই আমরা দেখতে পাই আমেরিকান এক ভূতত্ত্ববিদ অ্যাড্রিয়ান হেমসলি 2009 সালে ভারতের ঝাড়খণ্ডে উপস্থিত হয়ে তার পরিচিত এক জ্যোতির্পদার্থবিদ সাতনাম সুরতানির সঙ্গে দেখা করে। কারণ সাতনাম তাকে জানিয়েছে পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা খুবই দ্রুত চেঞ্জ হতে শুরু করেছে, যার প্রমাণস্বরূপই সে এই টাইমে তাকে মাটির 11,000 ফুট নিচে থাকা একটি ভূগর্ভস্থ চেম্বারে নিয়ে যায়, যেখানেই সাতনাম তাকে বর্ণনা করে সূর্যরশ্মি থেকে আগত নিউট্রিনো বর্তমান টাইমে একটি নতুন ধরনের কণায় রূপান্তরিত হয়ে পৃথিবীতে পতিত হচ্ছে, যেগুলি একটি ভৌত প্রক্রিয়া সৃষ্টি করে পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি করছে, যার ফলেই ওই খনির মধ্যে থাকা একটি কূপের জল বর্তমান টাইমে একেবারেই ফুটন্ত, যেটা কিছুদিন আগে পর্যন্ত এত গরম ছিল না। আর এইভাবেই পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা যদি বৃদ্ধি হতে শুরু করে, তাহলে ভূপৃষ্ঠে খুবই তাড়াতাড়ি বড় সড় ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। মূল কথা, জ্যোতির্পদার্থবিদ সাতনাম তাকে এইটাই বোঝাতে চাইছে, এইভাবে যদি পৃথিবীর কেন্দ্র দ্রুত গরম হতে শুরু করে, তাহলে খুবই তাড়াতাড়ি মানবজাতির জন্য বড় বিপদ আসতে চলেছে। তো এটা বুঝতে পেরেই অ্যাড্রিয়ান তার নিজের শহর ওয়াশিংটন ডিসিতে ফিরে গিয়ে সর্বপ্রথম দেখা করে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ কাল আনহিউসারের সঙ্গে, যাকে এই বিষয়ে তথ্য দেখানোর পর সে অ্যাড্রিয়ানকে নিয়ে সোজা উপস্থিত হয় রাষ্ট্রপতির সম্মুখে। তো রাষ্ট্রপতিকে এই বিষয়ে তথ্য এবং পর্যাপ্ত বর্ণনা দেওয়ার পর 2010 সাল নাগাদ মার্কিন রাষ্ট্রপতি থমাস উইলসন এবং আরও 46টিরও বেশি দেশের অন্যান্য আন্তর্জাতিক নেতারা মানবতা বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করার জন্য G8 বৈঠকে একটি গোপন প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নেয়। মানে সত্যি যদি পৃথিবীতে কোনো বড় সড় বিপদ আসে, তাহলে কিছু মানুষ যাতে বেঁচে থাকতে পারে সেই লক্ষ্য নিয়েই কাজ শুরু হয়। কিন্তু প্রশ্ন হলো, কি সেই কাজ? কাজটি হলো তিব্বতের হিমালয়ে 9টি বিশাল আকার জাহাজ নির্মাণ শুরু হয়। এইবার প্রশ্ন হলো, তিব্বতের হিমালয়েই কেন? ওই যে আমি আগেই বললাম, প্রকল্পটি পুরোপুরি গোপনীয়, কারণ শীঘ্রই পৃথিবীর উপর বড় সড় কোনো বিপদ আসতে চলেছে। এটা যদি সাধারণ মানুষ জানতে পারে, তাহলে সমস্ত দেশের পরিকাঠামোই ভেঙে পড়বে। তাই লোকচক্ষুর আড়ালে তিব্বতের ওই পাহাড়ি এলাকাতেই এই প্রকল্পের কাজ শুরু হয়। আর ওই স্থানের ধারে কাছেই থাকা একটি বৌদ্ধ গ্রামকে চাইনিজ সরকার পুরোপুরি অন্য জায়গায় সরিয়ে দেয়, কারণ তারা যাতে কোনোভাবেই এই প্রকল্প সম্বন্ধে জানতে না পারে। কিন্তু এই গ্রামেরই এক মেম্বার তেনজিন ওই জাহাজ তৈরির প্রকল্পতে কাজ পেয়ে যায়। এখানে এই কথাটি কেন উল্লেখ করে রাখলাম, এটা আপনারা মুভির লাস্টে গিয়ে বুঝতে পারবেন। যাই হোক, এই বৃহৎ 9টি জাহাজ তৈরির জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন, যে কারণেই সমস্ত দেশের সরকার একদমই গোপনীয়ভাবে ধনী ব্যক্তিদের কাছে ওই জাহাজের টিকিট বিক্রি শুরু করে। আর সেই মূল্য একদমই অস্বাভাবিক, কারণ প্রতি টিকিটের মূল্য ছিল 1 বিলিয়ন ইউরো। আর এই মূল্য রাখার কারণ যাতে অতিরিক্ত তহবিল সংগ্রহ করে দ্রুত এই কাজ কমপ্লিট করা যায়। এনিওয়ে, এখান থেকে সিন শিফট হয় 2012 সালে, যেখানে আমরা পরিচিত হই এই মুভির এক মুখ্য চরিত্র জ্যাকসন কার্টিসের সঙ্গে, যিনি একজন খ্যাতনামা কল্পকাহিনী লেখক, কিন্তু বর্তমানে রাশিয়ান এক বিলিয়নিয়ার ইউরি কার্ভের ড্রাইভার হিসাবে কাজ করে। তার প্রাক্তন স্ত্রী কেট এখন তার বর্তমান বয়ফ্রেন্ড গর্ডনের সঙ্গে থাকে, কিন্তু জ্যাকসনের 2 ছেলে মেয়ে নোয়া এবং লিলির দায়িত্ব এখনো তারই কাঁধে। যে কারণেই একদিন সকালে জ্যাকসন যখন তার 2 ছেলে মেয়েকে নিয়ে ক্যাম্পিং করার উদ্দেশ্যে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে উপস্থিত হয়, তখন তারা দেখতে পায় গোপন কোনো কারণবশত সামরিক বাহিনী ওই পার্কটিকে চারিদিক থেকে বেড়া দিয়ে দিয়েছে। কিন্তু তারা সেই বেড়া উপেক্ষা করেই যখনই কিছুটা ভিতরে প্রবেশ করে, জ্যাকসন তখন একটি দৃশ্য দেখে সম্পূর্ণই অবাক হয়ে যায়, কারণ যে স্থানে একটি বড় ঝিল থাকার কথা, সেই স্থান এখন সম্পূর্ণই শুকনো। তো এই দৃশ্য দেখে কিছু বুঝে ওঠার আগেই মার্কিন সেনাবাহিনী তাদেরকে সেই স্থান থেকে আটক করে একটি ক্যাম্পে নিয়ে যায়, যেখানে সেই ভূতত্ত্ববিদ অ্যাড্রিয়ান জ্যাকসনকে চিনতে পারে, কারণ জ্যাকসনের লেখা বই পড়তে তার খুবই ভালো লাগে।
তাই পরিচিত হওয়ার কারণে অ্যাড্রিয়ানের কথাতেই সামরিক বাহিনী তাদেরকে হেফাজত থেকে মুক্তি দিয়ে দেয় আর জানিয়ে দেয় এটা এখন থেকে সম্পূর্ণই রেস্ট্রিক্টেড এরিয়া। এখানে গভর্নমেন্ট এখন বিশেষ কিছু গবেষণা করছে, তাই তারা যেন এখান থেকে দ্রুত চলে যায়। তো ওই স্থান থেকে বেরিয়ে কিছুটা দূরেই তারা একটি ক্যাম্পে রাত্রি যাপনের সিদ্ধান্ত নেয়। কিন্তু জ্যাকসন ওই রাতেই চার্লি নামক একটি পডকাস্টারের সঙ্গে পরিচিত হয়। পডকাস্টার মানে নিশ্চয়ই আর নতুন করে বলতে হবে না, বিভিন্ন জিনিস নিয়ে ইন্টারনেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া। আর এই চার্লি বর্তমানে পৃথিবীর কি অবস্থা সেটা নিয়েই পডকাস্ট করে। মানে চার্লি খুব ভালো করেই জানে খুবই দ্রুত এই পৃথিবী ধ্বংস হতে চলেছে, যেটাই তার পডকাস্টের মূল বিষয়বস্তু। তো জ্যাকসন তার সঙ্গে দেখা করার পর তার থেকেই সে জানতে পারে মায়ান নামক একটি প্রাচীন সভ্যতার তৈরি একটি ক্যালেন্ডার অনুযায়ী 2012 সালের 21শে ডিসেম্বরেই এই পৃথিবী ধ্বংস হতে চলেছে। আর মজার ব্যাপার হলো তাদের গভর্নমেন্ট নাকি এই সম্বন্ধে আগে থেকেই অনুমান করতে পেরেছে, যে কারণেই তারা গোপনে একটি প্রকল্পের মাধ্যমে বিশাল বড় বড় জাহাজ তৈরি করছে, যার মাধ্যমে শুধুমাত্র ধনীরাই বেঁচে থাকতে পারবে আর তাদের মতো সাধারণ মানুষরা নিমেষেই শেষ হয়ে যাবে। তাই সরকার এই বিষয়ে সাধারণ মানুষকে কিচ্ছু জানায়নি, কারণ এত মানুষের জন্য ওই ব্যবস্থা করা কখনোই সম্ভব না। এমনকি চার্লি জ্যাকসনকে এটাও জানায় এই বিষয়ে জানতে পারার পর যে সমস্ত ব্যক্তি এই খবর জনসাধারণকে জানানোর পরিকল্পনা করেছিল তাদের কেউ বা কারা সুকৌশলে হত্যা করেছে। এই সবের বহু প্রমাণ নাকি চার্লির কাছে অলরেডি রয়েছে, আর সেই সব নিয়েই চার্লি এখন পডকাস্ট করে। তো এই সমস্ত বিষয় শোনার পর জ্যাকসন তাকে অতটাও গুরুত্ব না দিয়ে ফিরে যায়। এবার পরের দিন লস অ্যাঞ্জেলসে হঠাৎই ভূমিকম্প অনুভূত হয়ে মাটিতে ফাটল ধরার পর জ্যাকসন তার প্রাক্তন ওয়াইফের কথায় তার ছেলে মেয়েকে নিয়ে দ্রুতই বাড়ি ফিরে আসে, যার পর তার বস ইউরির অর্ডার অনুযায়ী খুবই দ্রুত তার দুই ছেলেকে একটি বিমানবন্দরে ড্রপ করতে হয়। কারণ ভূতত্ত্ববিদ অ্যাড্রিয়ান তার সেই বন্ধু সাতনামের থেকে জানতে পেরেছে পৃথিবী ধ্বংসের টাইম খুবই নিকটে, আর এই যে চারিদিকে ভূমিকম্প শুরু হয়েছে এটা নাকি তারই সূচনা। ফলে অ্যাড্রিয়ান যখন সরকারকে সতর্ক করে তাদেরকে এই বিষয়ে তৈরি থাকা উচিত, তখনই গভর্নমেন্ট সেই সমস্ত ধনী ব্যক্তিদের যত দ্রুত সম্ভব সেই জাহাজগুলিতে উপস্থিত হতে বলে, যেই জাহাজেরই টিকিট কয়েক মিলিয়ন ডলারে তারা কিনে রেখেছিল। আর জ্যাকসনের বস যেহেতু একজন বিলিয়নিয়ার, তাই সে তার দুই ছেলে এবং নিজের জন্য ওই টিকিট আগে থেকেই বুক করে রেখেছিল। ফলে গভর্নমেন্টের আদেশ মতোই তারা চায়নার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে, যে কারণেই সে তার দুই ছেলেকে এয়ারপোর্টে নিয়ে আসার অর্ডার দিয়েছিল। কিন্তু জ্যাকসন ওই দুই ছেলের থেকেই জানতে পারে পৃথিবী খুবই তাড়াতাড়ি ধ্বংস হতে চলেছে, তাই তারা ওই ধ্বংসযজ্ঞ থেকে মুক্তি পাওয়ার জন্য একটি বিশেষ জাহাজের উদ্দেশ্যে রওনা হচ্ছে। যেটা শুনেই জ্যাকসনের চার্লির কথা মনে পড়ে, মানে সেও তো তাকে ঠিক একই কথা বলেছিল। তাই এই মুহূর্তে জ্যাকসনের মনে হতে শুরু করে সত্যি হয়তো তারা কোনো বিপদের সম্মুখীন হতে চলেছে। ফলে ওই বিমানবন্দরেই একটি ছোট্ট প্লেন হায়ার করে তার প্রাক্তন স্ত্রী এবং ছেলে মেয়েকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য রওনা হয়। কিন্তু ততক্ষণে পৃথিবীর উপরিভাগে স্থানচ্যুতি ঘটতে শুরু করলে পুরো শহর জুড়ে শুরু হয় ধ্বংসলীলা। যদিও জ্যাকসন একদম সঠিক টাইমে তার স্ত্রী এবং ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে সমস্ত বিপদকে উপেক্ষা করে অবশেষে সেই বিমানবন্দরে উপস্থিত হয়, কিন্তু সেখানে এসে সে দেখতে পায় যে বিমান সে হায়ার করেছিল তার পাইলট অলরেডি আহত হয়েছে। এইবার এই রকম বিপদের মুহূর্তে তার ছেলে যখন তাকে জানায় তাদের সঙ্গে থাকা মিস্টার গর্ডন প্লেন চালানোর ট্রেনিং নিয়েছে, ফলে দ্বিতীয় আর কিছু না ভেবে গর্ডনকেই দায়িত্ব দেওয়া হয় ওই প্লেন ওড়ানোর জন্য। গর্ডনকে এটা নিশ্চয়ই আর মনে করাতে হবে না, জ্যাকসনের প্রাক্তন ওয়াইফের বর্তমান বয়ফ্রেন্ড হলো এই গর্ডন, যাকেও জ্যাকসন তাদের সঙ্গে নিয়েছে। তো এই গর্ডনই সেই প্লেন চালু করে কোনো প্রকারে লস অ্যাঞ্জেলস থেকে অল্পের জন্য রক্ষা পায়। আর ওই প্লেন থেকেই তারা দেখতে পায় পুরো ক্যালিফোর্নিয়া শহর প্রশান্ত মহাসাগরে ধসে পড়ে। কিন্তু প্রশ্ন হলো এই ছোট্ট প্লেনে তারা কতক্ষণই বা আকাশে থাকতে পারবে? তাদেরকে তো এমন কোনো জায়গায় পৌঁছতে হবে যেখানে তারা এই বিশ্বব্যাপী ভূমিকম্প থেকে রক্ষা পেতে পারে। তখনই জ্যাকসনের মনে পড়ে চার্লির কথা, কারণ চার্লি তাকে যে বড় বড় জাহাজের কথা জানিয়েছিল সেটা কোথায় আছে সেই লোকেশনের ম্যাপও চার্লির কাছে রয়েছে। ফলে চার্লির থেকে সেই ম্যাপ উদ্ধার করার জন্যই তারা উপস্থিত হয় ইয়েলোস্টোনে, যেখানে জ্যাকসন এবং তার ছেলে কোনো প্রকারে চার্লিকে খুঁজে বের করে যখন তার থেকে সেই ম্যাপ চায় এবং তাকেও এখান থেকে চলে যেতে বলে, তখন সে জানিয়ে দেয় সেই ম্যাপ তার গাড়িতেই রয়েছে আর চার্লি তাদের সাথে কোথাও যাবে না।
কারণ সে এই স্থানে দাঁড়িয়ে বর্তমানে কি ঘটতে চলেছে সেটার পডকাস্ট করবে। যেটা শুনে চার্লির গাড়ি নিয়েই সেই ম্যাপ উদ্ধার করে একদম অন্তিম লগ্নে তাদের প্লেনের মাধ্যমে তারা সেই স্থান ত্যাগ করে। আর চার্লি একটি ভয়ঙ্কর অগ্ন্যুৎপাতে ওই স্থানেই মারা যায়। এইবার ওই ম্যাপ থেকেই জ্যাকসন যখন জানতে পারে সেই বৃহত্তর জাহাজগুলি চায়নায় রয়েছে, তখনই তারা লাস ভেগাসের একটি বিমানবন্দরে অবতরণ করে একটি অন্য প্লেনের আশায়। কারণ এই ছোট্ট প্লেন নিয়ে চায়না পর্যন্ত পৌঁছানো তাদের পক্ষে কখনোই সম্ভব না। যাই হোক, এখানে জ্যাকসন তার বস ইউরি এবং তার 2 পুত্রর সঙ্গেও মিলিত হয়, যারাও এই স্থানে বিমানের জন্য আটকে রয়েছে। কারণ যে বিমানের মাধ্যমে তারা এই স্থান থেকে রওনা হবে তার একটি পাইলট সাশা তাদের সঙ্গে থাকলেও আরেকজন আহত হয়েছে। যেটা শুনে জ্যাকসনের ছেলে যখন জানায় তাদের সঙ্গে থাকা গর্ডন একজন পাইলট, তখন এই কথা শুনে আর এক মুহূর্ত দেরি না করে সাশা এবং গর্ডন ওই বিমানবন্দরেই থাকা একটি মালবাহী বড় বিমান চুরি করে, যার মাধ্যমে ইউরি, তার 2 ছেলে এবং তার এক বান্ধবী তামারা সহ জ্যাকসনের পুরো পরিবার রওনা হয় চায়নার উদ্দেশ্যে। কিন্তু এখান থেকে টেক অফ করার সময় সিচুয়েশন এতটাই খারাপ হয়ে যায় যে তাদের বিমান বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ফলে চায়নার সঠিক লোকেশনে পৌঁছানোর আগেই তাদের বিমানের সমস্ত ইঞ্জিন বিকল হয়ে যায়, যে কারণে জ্যাকসন এবং ইউরি তাদের পরিবার নিয়ে ওই বিমানে থাকা একটি বেন্টলি গাড়ির মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। আর সাশা একাই কোনো প্রকারে বিমানটিকে ল্যান্ড করাতে গিয়ে দুর্ভাগ্যবশত সেখানেই মারা যায়। ওইদিকে দেখা যায় সিচুয়েশন খারাপ দেখে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ কার্ল রাষ্ট্রপতি সহ সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এয়ার ওয়ানের মাধ্যমে দ্রুতই চায়নায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। কিন্তু রাষ্ট্রপতি সেই প্লেনে উপস্থিত না হয়ে হোয়াইট হাউসেই থেকে যায়, কারণ সমস্ত মানুষকে যেহেতু এই দুর্যোগ থেকে বাঁচানো সম্ভব না, তাই কাপুরুষের মতো পালিয়ে যাওয়াটা তার একদমই উচিত না। তাই রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউসে থেকে সে অন্তত জাতির উদ্দেশ্যে শেষবারের মতো একবার ভাষণ দেবে। ইতিমধ্যে দেখা যায় পৃথিবীর ভূত্বক পরিবর্তিত হতে শুরু করলে বিশ্বব্যাপী দুর্যোগে কোটি কোটি মানুষ মারা যায়। এইদিকে এয়ারফোর্স ওয়ানে থাকা রাষ্ট্রপতির মেয়ে লরা যখন জানতে পারে তার বাবা এই প্লেনে আসেনি, তখন সেও খুব ভেঙে পড়ে। আবার একই টাইমে ভূতত্ত্ববিদ অ্যাড্রিয়ান যখন জানতে পারে ইন্ডিয়ায় থাকা তার সেই বন্ধু সাতনামকে উদ্ধার করার জন্য কোনো হেলিকপ্টার পাঠানো হয়নি, তখন সেও এই সিস্টেমের প্রতি রাগান্বিত হয়ে ওঠে। কারণ পৃথিবীতে যে এই দুর্যোগ আসতে চলেছে সেটা সাতনামের থেকেই সে প্রথম জানতে পেরেছিল, যে এই মুহূর্তে তার স্ত্রীর সঙ্গেই একটি সুনামির কবলে পড়ে মারা যায়। যার পর দেখা যায় অ্যাড্রিয়ান তার বাবার সঙ্গে শেষবারের মতো যোগাযোগ করে কথা বলার জন্য, কারণ তার বাবা বর্তমানে একটি বড় ক্রুজে রয়েছে একজন গায়ক হিসাবে। আর ছেলের সঙ্গে কথা হওয়ার পরেই সমুদ্রের মাঝেই তাদের জাহাজটি উল্টে গিয়ে জাহাজের সকলেই মারা যায়। যার পর আমরা দেখতে পাই এক এক করে পৃথিবীর সমস্ত কিছুই ভূমিকম্প এবং সুনামির কারণে ধ্বংস হয়ে চলেছে, যে সুনামির কারণেই আমেরিকার রাষ্ট্রপতিও মারা যায়। এইদিকে জাহাজে পৌঁছানোর পর কার্ল সিদ্ধান্ত নেয় যত তাড়াতাড়ি সম্ভব পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে, মানে জাহাজগুলিকে রেডি করে ফেলতে হবে প্রতিকূল অবস্থার মোকাবিলা করার জন্য। অন্যদিকে জ্যাকসন এবং ইউরি যে তাদের পরিবার নিয়ে পর্বতমালার মধ্যেই ফেঁসে গিয়েছিল, চীনা পুলিশ বাহিনীর হেলিকপ্টার তাদেরকে দেখতে পেয়ে সেখানে উপস্থিত হয়। কিন্তু 3টি টিকিটের বদলে শুধুমাত্র ইউরি এবং তার 2 ছেলেকে নিয়েই তারা সেখান থেকে চলে যায়। মানে জ্যাকসন, তার পরিবার এবং ইউরির বর্তমান গার্লফ্রেন্ড সেখানেই পড়ে থাকে। ফলে কিছুভাবে নিজেদেরকে বাঁচাতে হবে এই মনোভাব নিয়েই তারা যখন কিছুটা সামনে এগিয়ে যায়, তখনই তারা একটি বৌদ্ধ পরিবারের মুখোমুখি হয়। এই বৌদ্ধ মা এবং ছেলে একটি গাড়ির মাধ্যমে সেই জাহাজগুলির দিকেই অগ্রসর হচ্ছে। ওই যে আমি প্রথমেই আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম তেনজিন নামক একটি বৌদ্ধিস্ট ওই জাহাজ তৈরির প্রকল্পতে কাজ পেয়েছিল। সে এই পৃথিবী ধ্বংসের ব্যাপারে জানতে পেরে তার ভাই এবং মাকে ওই স্থানে উপস্থিত হতে বলেছে, যাতে গোপনে সে তাদেরকে ওই জাহাজে প্রবেশ করিয়ে দেয়। তো রাস্তাতে তারা যখন জ্যাকসন এবং তার পরিবারকে দেখতে পায়, তখন মানবিকতার খাতিরে তাদেরকেও তারা গাড়িতে তুলে নেয়। কিন্তু নির্দিষ্ট জায়গায় উপস্থিত হওয়ার পর তেনজিন যখন তার ভাই এবং মায়ের সঙ্গে এতজনকে দেখতে পায়, তখনই সে রাগান্বিতভাবে জানায় এতজনকে ভিতরে প্রবেশ করানোর ঝুঁকি সে কোনো মতেই নেবে না। কিন্তু তার মা যখন তাকে জোর করে, তখন দ্বিতীয় আর কোনো রাস্তা না পেয়ে সকলকে নিয়েই সে গোপনে 4 নাম্বার জাহাজে প্রবেশ করার চেষ্টা করে, যে জাহাজেই রয়েছে অ্যাড্রিয়ান, কার্ল এবং আমেরিকান প্রেসিডেন্টের মেয়ে। যেখানে কার্ল এই সময়ে সমস্ত জাহাজের ক্যাপ্টেনদের অর্ডার দিয়ে দেয়
প্রত্যেকটি জাহাজের গেট দ্রুতই বন্ধ করে দিতে, কারণ আর কয়েক মিনিটের মধ্যেই বিশাল সুনামি এখানেও আছড়ে পড়তে চলেছে। কিন্তু অ্যাড্রিয়ান এই অর্ডারে তীব্র বিরোধিতা করে, কারণ এখনো প্রচুর মানুষ জাহাজে প্রবেশ করতে পারেনি, যারা বাঁচার আশায় অধীর আগ্রহে জাহাজের বাইরে ওয়েট করছে। কিন্তু কার্ল কোনো মতেই রিস্ক নিতে নারাজ। যেটা জানতে পেরে প্রেসিডেন্টের মেয়ে যখন জানায় আমার বাবা বেঁচে থাকলে তিনি অন্তত শেষ সময় পর্যন্ত চেষ্টা করতেন বাইরের মানুষদের বাঁচানোর জন্য, তখনই বাকি সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা সেই কথা শুনে তাদের জাহাজের প্রত্যেকটি গেট ওপেন করে দেয়, যাতে বাইরে অপেক্ষারত মানুষরা ভিতরে প্রবেশ করতে পারে। মজার বিষয় হলো যে ইউরি তার 2 ছেলেকে নিয়ে সকলকে ছেড়ে এই স্থানে চলে এসেছিল, সে এই হুড়োহুড়িতে তার 2 ছেলেকে জাহাজে তুলতে গিয়ে নিচে পড়ে যায়। মানে তার কাহিনী এখানেই সমাপ্ত হয়। এইদিকে তেনজিন গোপনে জাহাজের অন্য অংশ দিয়ে সকলকে নিয়ে যখন ভিতরে প্রবেশ করে, তখনই সুনামি তাদের একদম কাছাকাছি চলে আসলে সমস্ত জাহাজের গেট আবারও বন্ধ করার অর্ডার দেয়া হয়। ফলে জাহাজের দরজার হাইড্রোলিক গিয়ার চালু হলে তার কারণেই তেনজিন মারাত্মকভাবে আহত হয় এবং গর্ডন পুরোপুরিভাবে পিষ্ট হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তাদের কাছে থাকা একটি ইম্প্যাক্ট ডাইভার গেট মেকানিজমের মধ্যেই আটকে যায়। ফলে 4 নাম্বার জাহাজের গেট পুরোপুরি বন্ধ হতে ব্যর্থ হয়, যে কারণেই সুনামি আছড়ে পড়ার পর তাদের জাহাজের ভিতরেও জল প্রবেশ করতে শুরু করে। আর গেট না বন্ধ হওয়াতে জাহাজের ইঞ্জিনও চালু হয় না। ফলে জলস্রোতের কারণে তাদের জাহাজটি দ্রুত গতিতে মাউন্ট এভারেস্টের দিকে এগোতে শুরু করে। মানে কিছুক্ষণের মধ্যে যদি তাদের জাহাজের ইঞ্জিন তারা না চালু করতে পারে, তাহলে এভারেস্টে ধাক্কা খেয়েই তাদের গল্প এখানেই সমাপ্ত হয়ে যাবে। ফলে এই রকম অবস্থায় গেট কেন বন্ধ হচ্ছে না এটা যখন তারা জানার চেষ্টা করে, তখনই তারা দেখতে পায় গেটের হাইড্রোলিক চেম্বারে কিছু একটি আটকে রয়েছে, কিন্তু ইতিমধ্যে সেই স্থান জলে ভর্তি। যদিও গেট না বন্ধ হলে ইঞ্জিন চালু হবে না, আর ইঞ্জিন না চালু হলে তারা সকলে এমনিই মারা যাবে। এবার এই খবর অ্যাড্রিয়ান যখন জ্যাকসনকে জানায়, তখন জ্যাকসন এবং তার ছেলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোনো ক্রমে হাইড্রোলিক থেকে সেই ড্রাইভার সরিয়ে দেয়। ফলে একদম লাস্ট মুহূর্তে জাহাজের ক্রুরা তাদের নিয়ন্ত্রণ ফিরে পেয়ে এভারেস্টের সাথে ধাক্কা আটকে দেয়। এবার এই ঘটনার 27 দিন পর জলস্তর যখন কিছুটা কমে যায়, জাহাজগুলি তখন দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপের দিকে যাত্রা শুরু করে। যখন আমরা জানতে পারি পৃথিবীর ভৌগোলিক অবস্থা এতটাই পরিবর্তন হয়েছে যে বর্তমান টাইমে পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা আর এভারেস্ট না, তার জায়গা নিয়েছে ড্রাকেন্সবার্গ পর্বতমালা। তো এইভাবেই পৃথিবীর এত বড় বিপর্যয় থেকে এই জাহাজগুলিতেই অবস্থিত মাত্র কয়েক লক্ষ মানুষই জীবিত থাকে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। এই মুভি দেখার পর আপনাদের কি মনে হয়, পৃথিবীতে যদি সত্যি এই রকম প্রলয় কোনোদিন আসে, তাহলে মানবজাতির অস্তিত্ব কি এইভাবে রক্ষা করা যেতে পারে? আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ওকে, তাহলে ভিডিও আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।